সবাইকে স্বাগতম। আমরা যখন কোনো কোম্পানিতে বিনিয়োগ করার কথা ভাবি তখন সবার আগে কোন জিনিসটা দেখি? লাভ, তাই না? কিন্তু আজ আমরা দেখব লাভের অঙ্কের বাইরেও একটা কোম্পানিকে বিচার করার আরও ভালো, আরও স্মার্ট উপায় আছে। তো চলুন একটা প্রশ্ন দিয়েই শুরু করি। আচ্ছা, যে কোম্পানির প্রফিট সবচেয়ে বেশি সেটাই কি ইনভেস্ট করার জন্য সবসময় বেস্ট অপশন? আমাদের কমন সেন্স তো এটাই বলে, তাই না? কিন্তু ব্যাপারটা আসলে এতটা সহজ নাও হতে পারে। চলুন তাহলে একদম প্রথম ধাপ থেকেই শুরু করি। মানে যে জিনিসটা আমরা সবাই দেখি, প্রফিট মার্জিন। কিন্তু আমরা দেখব যে এই একটা সংখ্যা কিন্তু পুরো গল্পটা বলে না। নেট প্রফিট মার্জিন জিনিসটা কি? খুবই সহজ। ধরেন একটা কোম্পানি ১০০ টাকার জিনিস বিক্রি করলো আর সব খরচ খরচা বাদ দিয়ে তাদের হাতে থাকলো ১০ টাকা। তার মানে তাদের নেট প্রফিট মার্জিন হলো ১০%। সিম্পল, তাই না? আচ্ছা, একটা উদাহরণ দেখা যাক। ধরুন দুজন বিক্রেতা, একজন একটা পেন্সিল ২০ টাকায় বিক্রি করছেন, যেখানে তার খরচ ছিল ১০ টাকা, মানে তার প্রফিট মার্জিন হচ্ছে 50%। আরেকজন সেই একই পেন্সিল বিক্রি করছেন ১৫ টাকায়, মানে তার মার্জিন প্রায় 33%। এখন প্রথম দেখায় কাকে বেশি সফল মনে হচ্ছে? অবশ্যই যার মার্জিন 50% তাকেই, ঠিক? কিন্তু গল্পে একটা টুইস্ট আছে। চলুন এই দুই বিক্রেতার গল্পটা একটু বিস্তারিতভাবে দেখি, কারণ এখান থেকেই আমরা আসল ব্যাপারটা বুঝতে পারব, যা আমাদের চিন্তাভাবনার ধরনটাই হয়তো বদলে দেবে। তো আমাদের গল্পে দুজন বিক্রেতা আছেন, বিক্রেতা ক আর বিক্রেতা খ। দুজনের কাছেই ব্যবসা শুরু করার জন্য একদম সমান টাকা আছে, ১০০ টাকা। কিন্তু তাদের স্ট্র্যাটেজি একদম আলাদা। বিক্রেতা ক ভাবছেন বেশি দামে বেচে বেশি মার্জিন রাখবেন, আর বিক্রেতা খ ভাবছেন দাম কম রেখে কম মার্জিনে বিক্রি করবেন। তাহলে আসল প্রশ্নটা হলো, কার ব্যবসাটা ভালো, যার মার্জিন ৫০% নাকি যার ৩৩%? উত্তরটা তো খুব সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু এখানেই একটা দারুণ ব্যাপার লুকিয়ে আছে। আর এখানেই গল্পের আসল মজাটা। বিক্রেতা কয়ের, যিনি বেশি দাম রেখেছিলেন, তার বিক্রি হচ্ছিল খুব ধীরে। সারাদিনে তিনি বেচতে পারলেন মাত্র ১০টা পেন্সিল। অন্যদিকে বিক্রেতা ক্ষয়ের দাম কম হওয়ায় তার দোকানে রীতিমতো ভিড় লেগে গেল। তার সব পেন্সিল হু হু করে বিক্রি হয়ে গেল। তিনি সেই টাকা দিয়ে আবার পেন্সিল কিনলেন, আবার বিক্রি করলেন। এইভাবে দিনের শেষে তিনি মোট ৩০টা পেন্সিল বিক্রি করে ফেললেন। দিনের শেষে হিসাব করে দেখা গেল বিক্রেতা কয়ের ১০০ টাকা বেড়ে হয়েছে ২০০ টাকা, মানে ১০০ টাকা লাভ। বেশ ভালো। কিন্তু আসল চমকটা হলো বিক্রেতা ক্ষয়ের হিসাবে। যার প্রফিট মার্জিন কম ছিল, তিনি দিন শেষে তার ১০০ টাকাকে বানিয়ে ফেলেছেন ২৫০ টাকা। তার লাভ হয়েছে ১৫০ টাকা। ভাবা যায়, কম মার্জিন নিয়েও তিনি অনেক বেশি লাভ করলেন। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? এই প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে আরেকটা দারুণ মেট্রিকের মধ্যে। এর নাম হল রিটার্ন অন ইকুইটি, বা সংক্ষেপে ROE। এটাই আমাদের বলে দেয় একটা কোম্পানি তার মূলধনকে কতটা ভালোভাবে কাজে লাগাতে পারছে। রিটার্ন অন ইকুইটি বা ROE জিনিসটা কি? সোজা কথায় এটা হলো বিনিয়োগ করা মূলধনের ওপর রিটার্ন। মানে শেয়ারহোল্ডাররা যে টাকাটা একটা ব্যবসায় লাগিয়েছেন, সেই টাকার ওপর কোম্পানি বছরে কত টাকা লাভ করতে পারছে, সেটাই হলো ROE। আমাদের গল্পের বিক্রেতা খ জিতেছিলেন কারণ তার ROE ছিল অসাধারণ। দেখুন, বিক্রেতা ক ১০০ টাকা খাটিয়ে ১০০ টাকা লাভ করেছেন, তার ROE হল ১০০%। কিন্তু বিক্রেতা খ সেই একই ১০০ টাকা খাটিয়ে ১৫০ টাকা লাভ করেছেন, তার মানে তার ROE হল ১৫০%। তিনি তার মূলধনকে অলসভাবে ফেলে না রেখে বারবার কাজে লাগিয়েছেন, আর এটাই হলো পার্থক্য। বাস্তব জগতেও, বিশেষ করে আমাদের দেশের মার্কেটে, এমন উদাহরণ প্রচুর। ধরুন একটা লাক্সারি গাড়ি তৈরির কোম্পানির প্রফিট মার্জিন হয়তো ২০%, কিন্তু তার ROE ২৪%। অন্যদিকে আমাদের দেশের একটা বড় গার্মেন্টস কোম্পানির মার্জিন হয়তো মাত্র ১৩%, কিন্তু তারা এত দ্রুত তাদের পণ্য তৈরি করে, বিক্রি করে, আবার সেই টাকা ব্যবসায় খাটায় যে তাদের ROE গিয়ে দাঁড়াতে পারে ৪৮% বা তারও বেশিতে। আসল খেলাটা তাহলে মার্জিনের না, আসল খেলাটা হলো মূলধনকে কত দ্রুত ঘোরানো যাচ্ছে তার ওপর। কিন্তু দাঁড়ান, গল্প এখনো শেষ হয়নি। একটা কোম্পানির উচ্চ ROE দেখেই লাফিয়ে পড়লে কিন্তু চলবে না।
কারণ এর পেছনেও একটা বড় ফাঁদ থাকতে পারে, আর সেই ফাঁদটার নাম হলো ঋণ বা ডেট। আচ্ছা, বিষয়টা একটু জটিল, কিন্তু সহজ করে ভাবা যাক। ধরুন একটা কোম্পানি শেয়ারহোল্ডারদের ১০০ টাকা মূলধন দিয়ে ২০ টাকা লাভ করল। তার আরওই কত? ২০%। এখন সেই একই কোম্পানি যদি ৫০ টাকা শেয়ারহোল্ডারদের থেকে নেয় আর বাকি ৫০ টাকা ব্যাংক থেকে লোন নেয়, তাহলে কি হবে? লোনের সুদ দেওয়ার পরও দেখা যাবে তার লাভ হয়তো হলো ১৪ টাকা। কিন্তু এই লাভটা এখন হিসাব হচ্ছে শেয়ারহোল্ডারদের দেওয়া মাত্র ৫০ টাকার উপর। ফলে তার আরওই ম্যাজিক্যালি বেড়ে হয়ে গেল ২৮%। তার মানে ঋণ নিয়ে একটা কোম্পানি তার আরওই কৃত্রিমভাবে অনেক বাড়িয়ে দেখাতে পারে। আর এখানেই আসল ঝুঁকিটা। ব্যবসার লাভ কিন্তু ঐচ্ছিক, আজ হতে পারে কাল নাও হতে পারে। কিন্তু ঋণ নিলে একটা জিনিস বাধ্যতামূলক হয়ে যায়, আর সেটা হলো সুদ। লাভ হোক বা না হোক, আপনাকে ঋণের সুদ ঠিকই দিতে হবে। এই ঋণের বোঝাই অনেক ভালো ভালো কোম্পানিকে ডুবিয়ে দিয়েছে। সুতরাং একটা সত্যিকারের ভালো কোম্পানি চেনার সবচেয়ে বড় উপায় হল যে কোম্পানি খুব কম বা কোনো ঋণ ছাড়াই একটা দারুণ আরওই ধরে রাখতে পারে। এটাই তাদের আসল দক্ষতার প্রমাণ দেয়, কোনো কৃত্রিমতার না। তাহলে এতক্ষণের পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? চলুন পুরো বিষয়টাকে একটা সহজ ৩ দফা চেকলিস্টে নিয়ে আসি, যেটা যে কোনো কোম্পানিতে বিনিয়োগের আগে কাজে লাগতে পারে। যখনই কোনো কোম্পানিকে নিয়ে ভাবা হবে, এই ৩টে জিনিস মাথায় রাখার দরকার। ১. শুধু প্রফিট মার্জিন দেখে মুগ্ধ হওয়া যাবে না। ২. এমন কোম্পানিকে গুরুত্ব দিতে হবে যার আরওই বেশি। আর ৩. এবং সবচেয়ে জরুরি, এটা নিশ্চিত করতে হবে যে এই দারুণ আরওই ঋণের উপর ভর করে আসেনি। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য। আমরা যে কোম্পানিগুলোতে বিনিয়োগ করেছি বা করার কথা ভাবছি, তারা আসলে কিভাবে টাকা বানাচ্ছে? শুধু বেশি দামে জিনিস বিক্রি করে, নাকি তাদের মূলধনকে খুব দক্ষতার সাথে বারবার কাজে লাগিয়ে? এই উত্তরটা খুঁজে বের করার মধ্যেই হয়তো একজন স্মার্ট বিনিয়োগকারী হওয়ার আসল রহস্যটা লুকিয়ে আছে। ধন্যবাদ।